আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে। আজকে আমরা অধ্যায় 10-এর পাঠ 2 নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার। এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 82-তে আছে। তোমরা পৃষ্ঠা নম্বরটা লিখে ফেলো এবং বিষয়বস্তুটাও লেখো। আমি আমার বোর্ডে লিখছি, দেখেও লিখতে পারো। আর অবশ্যই তোমরা বইটা সাথে নেবে এবং পৃষ্ঠা নম্বর 82 খুলবে, ঠিক আছে? জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার। জাতিসংঘ স্বীকৃত অর্থাৎ জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, সেজন্য এটাকে আমরা বলবো জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার। যেসব অধিকারকে জাতিসংঘ মনে করেছে যে একজন শিশু সুন্দরভাবে বেড়ে ওঠা, তার শারীরিক মানসিক বিকাশের সাথে সাথে তার চিন্তা শক্তি, সৃজনশীলতা ইত্যাদি যদি ভালোভাবে বেড়ে উঠতে হয়, তাহলে তার কি কি প্রয়োজন, এই জিনিসগুলো, যে সুযোগ সুবিধা তার প্রয়োজন, সেই জিনিসগুলো যদি দিতে কোনো রাষ্ট্র স্বীকৃত হয়, তাহলে সেই রাষ্ট্রে সেই শিশুদের ওগুলো অধিকার হিসাবে মনোনীত হবে। অর্থাৎ সেগুলো শুধুমাত্র যে দিতে হবে এই পর্যন্তই থাকবে না, অবশ্যই দিতে হবে। অর্থাৎ সেটা দেওয়ার জন্য ওই দেশের কর্তৃপক্ষ, অর্থাৎ রাষ্ট্র বা সরকার, এটা কমিটমেন্ট হয়ে যাবে এটা যে তাকে এই শিশুকে সেটা দিতে হবে। দেখো কি বলেছে, শিশুর জীবন অনেক ব্যাপারে বড়দের উপর নির্ভরশীল। এটা তো আমরা সবাই বুঝতে পারি, তাই না? যে একজন শিশু তো যেহেতু তার বয়স কম, তার বুদ্ধি কম, তার শক্তি কম, যার জন্য সে সব কিছুর জন্য বড়দের উপরে ছোটবেলা থেকে নির্ভরশীল থাকে। তার নিজের আয় নেই, ছোট বলে গায়ে শক্তি কম, একই কারণে তার জ্ঞানও কম। যেহেতু তার শক্তি কম, তার জ্ঞান কম এবং তার নিজস্ব আয় নেই, সেজন্য কি হয়, সে বড়দের উপরে নির্ভরশীল হয়। কিন্তু তাই বলে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই যে তার আয় নেই বা তার শক্তি কম অথবা তার বুদ্ধি কম, এই জন্য কিন্তু তাকে কোনোভাবেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ তার যে বেড়ে ওঠার জন্য যেসব সুযোগ সুবিধা, সেগুলো থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তার উপর কোনো ব্যাপারে জোর খাটানো চলবে না। শিশু কতগুলো ব্যাপারে স্বাধীনতা ভোগের অধিকার। শিশু হিসাবে সমাজ ও রাষ্ট্রের কাছে আরো কিছু অধিকার আছে। বলছে যে একজন শিশু যেমন তার পরিবারের কিছু অধিকার ভোগ করে, ঠিক সেভাবেই সমাজ এবং রাষ্ট্রের প্রতিও তার কিছু, মানে তার সমাজ এবং রাষ্ট্রের কাছে তার কিছু অধিকার আছে, যেগুলো রাষ্ট্র বা সমাজ তাকে দিতে বাধ্য। 1989 সালের 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত শিশু অধিকার সনদে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে। দেখো কবে এই কথাগুলো বলা হয়েছে, 1989 সালে। 1989 সালের কত তারিখে? 20 নভেম্বর। 20 নভেম্বর। 1989 সালের 20 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত শিশু অধিকার সনদে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে। জাতিসংঘের শিশু অধিকার সনদে মোট 54টি ধারা রয়েছে। এই যে 1989 সালের 20 নভেম্বরে জাতিসংঘ কর্তৃক একটা সনদ তৈরি করা হলো শিশুদের অধিকার নিয়ে, সেখানে মোট 54টি ধারা রয়েছে। 54টি ধারা। জাতিসংঘ শিশু অধিকার সনদে 54টি ধারা রয়েছে, যেটা নাকি 1989 সালের 20 নভেম্বর গ্রহণ করা হয়েছিল। আর জাতিসংঘের শিশু অধিকার সনদের 54টি ধারার মধ্যে কয়েকটি বিশেষ যে ধারাগুলো আছে, সেগুলো আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো নাকি বইয়েও আছে। তাই তোমরা অবশ্যই বইটি সামনে খুলে নিয়ে 82 পৃষ্ঠার
এই পয়েন্ট আকারে যে লেখাগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য করবে। ঠিক আছে, দেখো আমি এখানে লিখেছি শিশু অধিকার সনদের কয়েকটি বিশেষ ধারা, অর্থাৎ সবগুলো 54টির মধ্যে যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের বইয়ে উল্লেখিত আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ছোট করে নোট করব যেন আমাদের এগুলো মনে থাকে। প্রথমে আছে 18 বছরের কম বয়সী যে কোনো মানুষ শিশু, তবে কোনো কোনো দেশে এই বয়স দেশীয় আইনে আরও কম। কোনো কোনো দেশে দেখা যাচ্ছে 18 বছর বয়সী কম বয়সের শিশুদের মানে মানুষের সন্তানদেরকে বলা হচ্ছে শিশু, আবার কিছু কিছু দেশে এই বয়সসীমাটা 18 থেকে আরও কম। তবে আমরা সাধারণত যেটা ধরা হয় এবং জাতিসংঘ যেটা স্বীকৃতি দিয়েছে সেইটা অনুযায়ী 18 বছরের কম বয়সী মানুষেরা শিশু, এই কথাটা সংক্ষেপে বলতে পারি। ঠিক আছে, তারপরে রয়েছে সব শিশুর অধিকার সমান, অর্থাৎ ছেলে মেয়ে ধনী গরিব জাতীয়তা ধর্ম শারীরিক সামর্থ্য কোনো কিছুতেই শিশুদের অধিকারের তারতম্য করা যাবে না। অর্থাৎ একজন শিশু হিসাবে সে যে কোনো অবস্থায় তার সকল অধিকার পেতে পারে, সে ধনী হোক গরিব হোক, সে ছেলে হোক মেয়ে হোক, অথবা বিভিন্ন ধর্মের আলাদা আলাদা ধর্মের হোক, আলাদা আলাদা জাতীয়তার হোক, বা শারীরিক সামর্থ্য তার থাকুক অথবা না থাকুক, প্রত্যেক শিশুর একই রকম অধিকার পাওনা। অর্থাৎ সকল শিশুর অধিকার সমান, সকল শিশুর অধিকার সমান। এরপরে যেটা রয়েছে 3 নম্বরে, বাবা মা ও বড়দের শিশুর অধিকার সম্পর্কে সচেতন থেকেই তাদের সদুপদেশ দিতে হবে। অর্থাৎ কি বলছে, যে যেসব অধিকার স্বীকৃতি পেয়েছে জাতিসংঘ দ্বারা বা রাষ্ট্র কর্তৃক, যেসব অধিকার শিশুদের জন্য স্বীকৃত, সেসব অধিকার সম্পর্কে জ্ঞান রেখেই, সেদিকে নজর রেখেই বড়রা কি করবে, শিশুদেরকে সদুপদেশ দিবে এবং পথ চলতে সাহায্য করবে। আমরা এইভাবে লিখতে পারি, শিশু অধিকারের প্রতি সচেতন থেকে অভিভাবকেরা শিশুদের কি কি করবে, উপদেশ দিবে এবং পথ চলতে সহায়তা করবে। এক কথায় যদি আমি বলি যে অধিকারের প্রতি সচেতন থেকে অভিভাবকেরা শিশুদের বড় করবে। আমি একটু এটা সংক্ষেপে লেখার জন্য এই ভাষাটা ব্যবহার করলাম। মানে তাদেরকে সদুপদেশ দিবে, ভালো মন্দ বিষয়গুলো বোঝাবে এবং তাদের কি করতে হবে সেইভাবে তাদেরকে ধীরে ধীরে বড় করার চেষ্টা করবে। তারপর হলো শিশু তার নিজের ও বাবা মায়ের নাম সহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকারী হবে। অর্থাৎ সঠিক পরিচয় বহন করবে, এটাও তার অধিকার, যে তার মায়ের নাম কি, তার বাবার নাম কি, তার পরিচয় কি, সেই সঠিক পরিচয়টা সে সবার কাছে দিবে। এ ব্যাপারে কারো কোনো বাধা থাকবে না, এটাও শিশুর একটা অধিকার। তার মানে বাবা মায়ের নাম সহ তার সঠিক পরিচয় সে দিতে পারবে। এরপরে আরেকটা লিখব, আমি উপরের দিকে চলে যাচ্ছি কারণ নিচের দিকে লিখলে হয়তো তোমাদের দেখতে অসুবিধা হবে। শিশুর বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। অর্থাৎ শিশুর সকল দায়িত্ব হলো রাষ্ট্রের। শিশুর বেড়ে ওঠার জন্য
সকল দায়িত্ব যদি সমাজ বা পরিবার সেটা নিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে রাষ্ট্র সেই দায়িত্ব নিবে। একজন শিশু রক্ষার জন্য যে যে কাজগুলো সকলের দেওয়া উচিত, সেক্ষেত্রে যদি পরিবার অর্থাৎ মা বাবা বা সমাজ নিতে ব্যর্থ হয়, সেই অধিকার রক্ষার দায়িত্ব নিবে রাষ্ট্র। মা বাবার নির্দেশনায় শিশুর স্বাধীন চিন্তা শক্তির প্রকাশ, বিবেক বুদ্ধির বিকাশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। মা বাবার নির্দেশনায় অর্থাৎ সরকার খেয়াল রাখবে যে মা বাবা এটা সঠিকভাবে নির্দেশ দিয়ে ছেলে মেয়েদের ভিতরে চিন্তা শক্তির প্রকাশ, বিবেক বুদ্ধির বিকাশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত হচ্ছে, এই জিনিসটার দিকে রাষ্ট্র খেয়াল রাখবে। এবং সেটা কার নির্দেশনায়? বাবা মায়ের নির্দেশনায়। বাবা মায়ের নির্দেশনায় সরকার বা রাষ্ট্র শিশুর সকল চিন্তা ও বিকাশ বিকাশের অধিকার রক্ষা করবে। অর্থাৎ যেহেতু বাবা মায়ের কাছে একজন শিশু থাকছে, তাই শিশুর সব বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখবে তার বাবা মা। এবং বাবা মা যদি তাদের সঠিকভাবে সুন্দরভাবে কোনো কারণে এই কাজগুলো বা অধিকারগুলো দিতে সামর্থ্য না হয়, সামর্থ্য যদি তারা না হয়, কোনো কারণে এমন হতে পারে তার বাবা মা নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম আইন আছে যেটা দিয়ে একজন শিশুকে সরকার সরাসরি তার অধিকারগুলো দেওয়ার ব্যবস্থা করতে পারে। মারধর কিংবা অন্যায় বকাঝকা থেকে শিশুকে রক্ষা করার ব্যাপারে সরকারের দায়িত্ব আছে। অযথা একজন শিশুকে অমানবিকভাবে, অমানসিকভাবে, অকারণে মারধর বকাঝকা করা যাবে না। এর ফলে কি হয়? বাচ্চার যে মানসিক বিকাশ সেটা ব্যাহত হয় বা তার মনটা নষ্ট হয়ে যায়, ফলে সে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এটার জন্য কিন্তু সরকারের দায়িত্ব আছে যে এগুলো থেকে শিশুকে রক্ষা করা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকাল শিশুরা বিভিন্ন জায়গায় আইনমূলক কাজ করছে, যেহেতু তারা শিশু, তাদেরকে পারিশ্রমিক কম দেওয়া হচ্ছে, আবার যেহেতু তাদের গায়ে শক্তি কম, তাদেরকে আবার কখনো কখনো মারধর করা হচ্ছে অথবা জোর করে কোনো তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো হচ্ছে। এইটার বিরুদ্ধেও সরকার দায়িত্ব নিবে। শিশুরা যাতে সময় মতো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ পায়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। মানে সময় মতো যখন যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনটা যেন তার মেটে, সেজন্য রাষ্ট্রের তার সেই দিকটাতে লক্ষ্য রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু ক্ষুদ্র নিগোষ্ঠী শিশুদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম, ভাষা চর্চার অধিকার রক্ষা করতে হবে। অর্থাৎ একজন শিশু যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর হয়, অর্থাৎ উপজাতীয় কোনো শিশু যদি হয়, সে তার কিছু নিজস্ব ভাষা সংস্কৃতি থাকতেই পারে। সেই ভাষা সংস্কৃতিও সে নিজের ইচ্ছায় সেটাকে লালন পালন করবে, চর্চা করবে, এতে কোনো বাধা থাকবে না। প্রতিটি শিশুর অবকাশ যাপন, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের অধিকার রয়েছে। দেখো, শুধুমাত্র যে একজন শিশু পড়ালেখাই করবে, বাবা মায়ের সাথে কথা মতো উঠবে, বসবে, সব ঠিক আছে, যদি শিশুর অধিকারগুলো নিশ্চিত করে বাবা মা সেভাবে তাকে পরিচালনা করেন, তাহলে তো কোনো অসুবিধাই নাই। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে একজন শিশু কি আছে? অবকাশ যাপন। অবকাশ যাপন মানে কি? ছুটি ভোগ করা।
অবকাশ যাপন, তারপর খেলাধুলা, বিশ্রাম, এগুলোরও কিন্তু অধিকার আছে। ঠিক আছে? শিশুকে কেউ যেন অন্যায় কাজে ব্যবহার করতে না পারে, অর্থাৎ শিশুকে দিয়ে কোনো অন্যায় কাজ করানো যাবে না। আর কেউ যদি সেটা করেও সেক্ষেত্রে তাকে আইনি যে সহায়তা আছে সেটা দেওয়া হবে। কি বলা আছে? শিশুকে কেউ যেন অন্যায় কাজে ব্যবহার করতে না পারে, শিশুর শারীরিক মানসিক নৈতিক ক্ষতি যাতে না হয় রাষ্ট্রকে তার ব্যবস্থা নিতে হবে। এখন কাউকে যদি কোনো অন্যায় কাজ করানো হয়, কোনো শিশুকে যদি কেউ জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো অন্যায় কাজ করায়, এতে যেমন তার শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যাও হবে এবং নৈতিক অবক্ষয়ও কিন্তু হবে। তার ভিতরে কিন্তু নৈতিকতা বোধটা আর থাকবে না। তখন সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি বা যারা সুযোগ ভোগ করে যেসব শিশুরা বড় হচ্ছে তাদের প্রতি ওই শিশুদের একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে তার মনে। অর্থাৎ তার সামনে তখন কোনো ভালো কিছু তার দেখতে ভালো লাগবে না। তাকে আমি মারধর করছি, যখন আমার শিশু ভালো অবস্থায় থাকবে তখন কিন্তু তার ওই ভালোটা দেখতে তখন ভালো লাগবে না। তার মনে হবে আমি যে সুযোগ সুবিধাটা পাচ্ছি না ও কেন সেই সুযোগ সুবিধা পাবে, আমি যে ভালো খেতে পারছি না ও কেন খাবে, আমি যে বিশ্রাম নিতে পারছি না ও কেন নিবে। এরকমভাবে দেখা যায় যে তার ভিতরে একটা নৈতিক অবক্ষয় তৈরি হয়। এজন্য এগুলো থেকেও শিশুকে রক্ষা করতে হবে। আর এই দায়িত্বটাও নিবে কে? রাষ্ট্র। কোনো শিশুকে যুদ্ধে বা সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। সরাসরি যেন কোনো শিশু কোনো যুদ্ধ বা অস্ত্রসহ যে সংগ্রাম সেটাতে তাকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এটা সব জায়গাতেই আছে, এই ব্যাপারটা সব জায়গাতেই আছে। এটা একটা অমানবিক কাজ, এটা একটা অন্যায় কাজ। শিশুর সম্মানবোধ, নিজস্ব গোপনীয়তা রক্ষা করতে হবে। একটা শিশু যদি মনে করে যে আমি এই ব্যাপারটা সবার সামনে তুলে ধরবো না, সেক্ষেত্রে একজন অভিভাবক হিসাবে দেখতে হবে যে আসলে সেটা কতটুকু প্রয়োজন। যদি প্রয়োজন হয় অবশ্যই তাকে সেই সুযোগ দিতে হবে যেন সবার সামনে সেই জিনিসটা তুলে ধরা না হয়। সে যদি সেটাকে গোপন রাখতে চায় তাহলে সেটাকে আমরা গোপন রাখবো। কারণ যদি আমরা সবার সামনে সেটাকে তুলে ধরি, সেটা যদি সবার কাছে হাস্যকর হয় বা মন খারাপেরও কিছু হতে পারে, তখন কি হবে? বাচ্চাটার মনটা নষ্ট হয়ে যাবে বা সবাই তাকে নিয়ে যখন হাসাহাসি করবে তখন তার মন খুব ছোট হয়ে যাবে। তার হয়তো একটা কোনো অসুবিধা আছে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায় না। সে হয়তো খুব ক্লোজ কারোর কাছে এটাকে বললো, যে সে হতে পারে তার বড় ভাই বোন অথবা তার মা বাবা অথবা তার বন্ধু। সে বিশ্বাস করে যখন যাকে বলবে তারও কিন্তু উচিত তার বিশ্বাসটা রক্ষা করা। অর্থাৎ তার কিন্তু উচিত না সবার সামনে সেটা বলে তাকে মেলে ধরা। অর্থাৎ তার গোপনীয়তাটাকে আমরা নিজের কাছেই রাখবো, এটা তার অধিকার। কারণ তা যদি না হয় তার সম্মানটা নষ্ট হবে, তাই না? সেই সম্মানটা তার ধরে রাখার অধিকারও রয়েছে। আমরা এরকম কাজ করব। মোট কথা, শিশুর জীবন ধারণ, তার শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষা, নিরাপত্তা, চিন্তা, বিবেচনা ও মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি সব ধরনের অধিকারের বিষয়ে জাতিসংঘ মনোযোগ প্রদান করেছে। দেখো, শুধুমাত্র কিন্তু একজন শিশুর ভালো খাওয়া পড়া আর পড়ালেখা এই বিষয়, এই কয়টা জিনিসের ভিতরে কিন্তু জাতিসংঘ থেমে থাকেনি। জাতিসংঘ কি করছে? তার শিক্ষা, নিরাপত্তা, চিন্তা, বিবেচনা ও মত প্রকাশের স্বাধীনতা, মানে সে কি চায়, সে কি ভালো বুঝতে পারছে, কি কোনটাকে সে মন্দ ভাবছে, সেই মতটাও সে প্রকাশ করতে পারবে, সে সবার কাছে সেটা তুলে ধরতে পারবে। এই স্বাধীনতা তার ভিতরে থাকবে। এটার দিকেও জাতিসংঘ মনোযোগ দিয়েছে। আমরা শিশু হিসাবে নিজেদের অধিকার সম্পর্কে জানবো ও বিভিন্ন ধরনের নির্যাতনের হাত থেকে নিজেকে রক্ষা করব।
একজন শিশু যদি জানে যে তার কি কি অধিকার আছে, তখনই কিন্তু সে তার অধিকারগুলো আদায় করতে পারবে। যখন দেখবে যে তার অধিকার তাকে দেওয়া হচ্ছে না, তখন সে সেটাকে চাইতে পারবে। আর যদি সে নাই জানে যে তার কি পাওনা, তাহলে তো সে সেটা চাইতেই পারবে না, তাই না? বা তার সামনে যদি কোনো শিশুকে নির্যাতন করা হয় বা অধিকার থেকে বঞ্চিত করা হয়, সে বুঝতে পারবে না। তুমি জানলে তুমি আরেকজনকে জানাতে পারবে, তুমি নিজে সচেতন হলে আরেকজনকে তুমি সচেতন করতে পারবে। এজন্য আমাদের শিশু অধিকার সম্পর্কে নিজের জানা উচিত এবং অন্যদেরকেও জানানো উচিত। কেউ শিশু অধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করবে। আমরা যদি আমাদের সামনে কখনো দেখি যে শিশু অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বা এর বিরোধী কাজ হচ্ছে, তখন আমাদের উচিত অন্ততপক্ষে প্রতিবাদ করা। অর্থাৎ আমাদের অন্ততপক্ষে মুখ থেকে প্রথমে বলা উচিত যে এটা করা উচিত না, এটা ঠিক না, এটা বন্ধ করা, তাই না? বা যে শিশুটা নির্যাতিত হচ্ছে তাকে আমরা সাহায্য করতে পারি, আমরা তাকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে তাকে সেই অবস্থা থেকে রক্ষা করতে পারি। এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে? শিশু অধিকারগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এরপরে চলে যাব আমরা পাঠ 3। পাঠ 3 আছে পৃষ্ঠা নম্বর 83। পাঠ 3। পাঠ 3 এর বিষয়বস্তুটা কি? পাঠ 3 এর বিষয়বস্তু হলো বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি। বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি। এতক্ষণ আমরা জেনেছি যে জাতিসংঘ কোন কোন বিষয়গুলো শিশু অধিকার হিসাবে তুলে ধরেছে এবং সেগুলো কি কি, আর সেগুলো কাদের উপরে দায়িত্ব পালন করার মানে দায়িত্বটা কার উপরে আছে, এগুলো জেনেছি। আর এখন আমরা দেখব বাংলাদেশে আমাদের শিশুদের পরিস্থিতিটা কেমন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের দেশের সরকার কি করছে বা কি করা উচিত। 1990 সালের 26 জানুয়ারি জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিলটি সদস্য রাষ্ট্রসমূহের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হলো। হ্যাঁ, কত সালে দেখো? 1990 সালের 26 জানুয়ারি। 1990 সালের 26 জানুয়ারি এদিন জাতিসংঘের সাথে জড়িত যতগুলো দেশ আছে সেই দেশগুলোর স্বাক্ষরের জন্য ওপেন করে দেওয়া হলো এবং প্রথম দিনই বাংলাদেশ কিন্তু সেখানে স্বাক্ষর করেছে। 1990 সালের 3রা আগস্ট বাংলাদেশ এই সনদের বাস্তবায়নের রাষ্ট্রীয় অঙ্গীকার করে। তাহলে দুইটা তারিখ আমি লিখব এখানে। একটা হলো 1990 সালের 26 জানুয়ারি, যেদিন সদস্য রাষ্ট্রসমূহের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং বাংলাদেশ প্রথম দিনই সেখানে স্বাক্ষর করেছিল। প্রশ্ন এরকম হতে পারে যে বাংলাদেশ শিশু অধিকার জাতিসংঘ শিশু অধিকার সনদে কবে স্বাক্ষর করেছিল? স্বাক্ষর করেছিল 26 জানুয়ারি, আর রাষ্ট্রীয়ভাবে সেটার অনুমোদন দিয়েছিল 3রা আগস্ট। এটা হলো স্বাক্ষরের তারিখ 26 জানুয়ারি, আর এটা হলো সরকারিভাবে সেটাকে অঙ্গীকার করা, অঙ্গীকারের তারিখ। ঠিক আছে, একটু খেয়াল করো। 26 জানুয়ারিতে জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর করেছিল, অর্থাৎ এখানে স্বাক্ষর করে তারা বাংলাদেশ এটার প্রতি স্বীকৃতি জানিয়েছিল। আর সেই একই সালের 3রা আগস্টে রাষ্ট্রীয়ভাবে মানে নিজেদের দেশের ভিতরে সেই অধিকারগুলো বাস্তবায়ন, অর্থাৎ শিশুদেরকে এই অধিকারগুলো দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে সেটা করার জন্য যে যে কাজ সেই বাস্তবায়ন করার জন্য অঙ্গীকার করেছে। দারিদ্র, অশিক্ষা, অসচেতনতা ইত্যাদির কারণে শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। কি কি কারণে? বাংলাদেশে
দারিদ্র্য, অর্থাৎ আমাদের দেশের মানুষ কিন্তু বেশ অসচ্ছল, আর্থিকভাবে তারা অসচ্ছল এবং তাদের মধ্যে শিক্ষাও কম, যার ফলে কি হয়, এরা অসচেতনও বেশি হয়। আমাদের দেশের শিশুদের অভিভাবকরা কিন্তু অসচেতন, এসব ফলে তাদের যে শিশুদের অধিকার, সেই অধিকারগুলো তারা তাদের শিশুদেরকে দিতে পারে না, অর্থাৎ শিশুরা বঞ্চিত হয়। কোনো কোনো সময় তারা নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকারও হয়। শুধু যে তার অধিকারগুলো থেকে সে বঞ্চিত হলো তা না, বরং উল্টা আবার তারা নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকারও হয়। তাই শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও বিকাশ তথা শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। জাতীয় শিশু নীতি এটা কারা প্রণয়ন করেছে? আমাদের দেশ বাংলাদেশ শিশু অধিকার সনদের ভিত্তিতে এবং বাংলাদেশের শিশুদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটা নীতি প্রণয়ন করেছে, সেটা হলো জাতীয় শিশু নীতি। শিশু নীতি প্রণয়ন করেছে মাতৃপিতৃহীন ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিশেষ সুরক্ষা কার্যক্রম, মানে যেসব শিশুদের বাবা মা নাই তাদের বা সুবিধা বঞ্চিত যারা, তাদের সুরক্ষা কার্যক্রম, অর্থাৎ তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিছু কাজ হাতে নেওয়া হয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা সাধারণত দেখি যে আমাদের দেশের নারী এবং শিশুদের উপরে অতিরিক্ত অত্যাচার, নিপীড়ন এগুলো করা হয়, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, সুবিধা থেকে বঞ্চিত করা হয়। এই যে সহিংসতা, এগুলো প্রতিরোধ করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য উদ্যোগগুলো হচ্ছে, এখানে কয়েকটা উদ্যোগের নাম উল্লেখ করা আছে। এই যে জাতীয় শিশু নীতি, এখানে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত কিছু নীতি উল্লেখ করা হয়েছে। সেখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে আজকে লিখব, তোমরা কিন্তু আমার সাথে সাথে লিখবে। এক হচ্ছে শিশুর অপুষ্টি দূরীকরণ। আমি একটু সংক্ষেপে লিখছি, অপুষ্টি দূরীকরণ, অর্থাৎ একটা শিশু যেন হৃষ্টপুষ্টভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে, সেজন্য তার অপুষ্টিকে দূর করা প্রয়োজনীয়। এজন্য অপুষ্টি দূরীকরণ। তারপরে সকল শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণ, সুস্বাস্থ্যের অধিকারী তারা যেন হয়, তাই স্বাস্থ্য নিশ্চিতকরণ। 3 নম্বরে আছে অন্ধত্ব নির্মূল করার জন্য শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল প্রদান। একটা সময় ছিল আমাদের দেশে চোখের বিভিন্ন সমস্যা নিয়ে শিশুরা বড় হতো, যেমন রাতকানা রোগ। আর এটা মনে রাখবে যে চোখের মূল সমস্যার পিছনে দায়ী হলো ভিটামিন এ স্বল্পতা বা স্বল্পতা অথবা একেবারে না থাকা। তাই ভিটামিন এ ক্যাপসুল প্রদান করে এদেরকে অন্ধত্ব থেকে রক্ষা করা হয়। ভিটামিন এ ক্যাপসুল প্রদান, এটা কিন্তু সরকারিভাবে বিনামূল্যে প্রত্যেকটা শিশুকে দেওয়া হচ্ছে জন্মের পর থেকে। এরপরে আছে সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ। প্রতিটা শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, এটাও একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে প্রতিটা শিশু অন্তত পক্ষে প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে এবং সেটা সরকারিভাবে তাদেরকে বিনামূল্যে এই শিক্ষা দেওয়া হবে এবং পাশাপাশি তাদেরকে স্কুলে আনার জন্য অনেক ধরনের আরো অনেক সুযোগ সুবিধাও তাদেরকে দেওয়া হয়। জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার নিষিদ্ধকরণ। আমরা এটা লিখতে পারি ঝুঁকিপূর্ণ কাজে
যেসব কাজ শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ, অর্থাৎ তার শরীরের ক্ষতি হতে পারে, মনের ক্ষতি হতে পারে, ঝুঁকিপূর্ণ সকল কাজ নিষিদ্ধ। শিশুদের জন্য এই ধরনের সকল কাজ নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, আমি ওখান থেকে একটু মুছে ফেলছি। তারপরে আছে পথ শিশু, বিপদগামী শিশুদের বিকাশের ব্যবস্থা গ্রহণ। যারা পথে পথে ঘুরছে, তাদের ভালো থাকার জায়গা নেই বা তাদের বাবা মা নাই, এই ধরনের বিপদগামী বা পথ শিশু যারা, তাদেরকে তাদের বিভিন্ন বিকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা আমরা লিখতে পারি পথ শিশু। পথ শিশু বলতে বলেছি যাদের থাকার ভালো জায়গা নাই, পথ শিশু। আর একটা হচ্ছে বিপদগামী, অর্থাৎ যেসব শিশু হয়তো পৃষ্ঠপোষকতার অভাবে, অর্থাৎ বাবা মা তাদেরকে দেখভাল করতে পারছে না, বা বাবা মা নাই, অথবা অন্যান্যদের কবলে পড়ে তারা একটু বিপথে চলে গিয়েছে, এইসব বিপদগামী শিশুদের বিকাশে, অর্থাৎ তাদেরকে ভালো পথে আনার জন্য, ভালো কাজ করানোর জন্য, তাদের ভিতরে ভালো জিনিসগুলোকে তুলে ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ। এরপরে আছে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করা। আমাদের দেশে আমি আগেই বলেছি যে শিশুদের পাশাপাশি নারীদের প্রতিও বিভিন্ন রকম অন্যায় আচরণ করা হয়। এই ধরনের কাজ থেকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিছু আইনও তৈরি হয়েছে এবং সেই আইনগুলো বাস্তবায়ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন প্রণয়ন, মানে আইন তৈরি করেই শুধু ছেড়ে দিলে কিন্তু হবে না, আইনটা বাস্তবায়ন করতে হবে। আইন প্রণয়ন এবং বাস্তবায়ন। বাস্তবায়ন অর্থাৎ বাস্তবে সেটা রূপ দিতে হবে। আইন যেটা করা হয়েছে, অর্থাৎ ধরো একটা এই কাজটা করলে এই শাস্তি, এটা হলো আইন। তারপরে সেই কাজটা যদি সত্যি কেউ করে ফেলে, তাহলে তাকে সেই শাস্তির আওতায় আনতে হবে, অর্থাৎ তাকে সেই শাস্তি দিতে হবে। এটা হলো বাস্তবায়ন। নারী ও শিশু পাচার প্রতিরোধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন। এটা যেমন এটা নারী ও শিশু নির্যাতন, এরকম আর একটা আছে নারী ও শিশু পাচার, এটা প্রতিরোধের জন্য একটা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন। এটা আমি শুধু একটু সংক্ষেপে লিখছি। নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে এখানে লিখতে হবে আমার পাচার রোধ, নারী ও শিশুর পাচার রোধ আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন। সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান। দেখো, আমরা কিন্তু এতক্ষণ প্রথমে একটা কথাও শিখেছিলাম বা জেনেছিলাম যে জাতিসংঘ শিশু অধিকার সনদের মধ্যে এই কথাটা আছে যে সকল শিশুর জন্য, সব শিশুর জন্য একই রকম অধিকার দেওয়া হবে, অর্থাৎ সে যেই ধর্মের হোক বা যেই জাতীয়তার হোক, যেই শারীরিক সামর্থ্য হোক, তাহলে সেই শারীরিক সামর্থ্য যাদের কম হচ্ছে কোনোভাবে, তাদেরকেই তো আমরা প্রতিবন্ধী বলছি, তাই না? তাহলে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান, এটা খুব জরুরি। একজন শিশু যখন স্বাভাবিকভাবে আমাদের মতন বা তোমাদের মতন স্বাভাবিক না, স্বাভাবিকভাবে সে সব কাজকর্ম করতে পারছে না, তখন তার দিকে কিন্তু আরেকটু বিশেষ নজর দেওয়া আমাদের উচিত। অথবা যার নাকি সুবিধা কম আছে, সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী, প্রতিবন্ধী
শিশুদের দিকে বিশেষ নজর দিলাম। ঠিক আছে, তাহলে যারা নাকি একটু পিছিয়ে আছে, যারা সুবিধা বঞ্চিত, তাদের দিকে আমাদের আরেকটু বেশি নজর দিতে হবে, তাদের দিকে আরো বেশি যত্নবান হতে হবে। তাই বলা হয়েছে যে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান। তবে শিশু অধিকার বাস্তবায়নের প্রয়োজন ব্যাপক গণসচেতনতা। আমরা এই যে আইন প্রণয়ন করছি, তা বাস্তবায়নের চেষ্টা করছি, তারপরে আমরা বিভিন্ন রকম কথা বলছি, কিন্তু সেই সবের থেকেও বেশি যেটা প্রয়োজন সেটা হলো এই অধিকার সম্পর্কে গণসচেতনতা বলতে শুধু শিশু নয়, আমরা যারা আছি আমাদের এই দেশের বাইরে সব জায়গায় সব স্তরের মানুষের উচিত এই শিশু অধিকার সম্পর্কে ভালো রকমভাবে জ্ঞান থাকা। আর সর্বোপরি শিশুদের মধ্যে শিশু অধিকার সম্পর্কে ব্যাপক আগ্রহ, সচেতনতা ও চাহিদা সৃষ্টি করতে পারা। তাদের আমাদের খেয়াল রাখতে হবে যে যারা শিশু, এই যাদের জন্য এত কিছু, সেই শিশুরা যেন এই অধিকার সম্পর্কে জানে এবং তাদের যেন আগ্রহ থাকে যে আমাদের অধিকার কি, আমরা কিভাবে এই অধিকারটা পেতে পারি, এই ধরনের আগ্রহ তাদের ভিতরে থাকতে হবে। এবং আর আমাদের কি করা উচিত, এই চাহিদাগুলো তাদের ভিতরে সৃষ্টি করতে হবে। অর্থাৎ আমি এখন তোমাদের শিক্ষক, আমি বাড়িতে আমার সন্তানের মা, তাই না? তো এইভাবে মানে আমি ব্যক্তিগতভাবে কি করব, আমি আমার সামনের আশেপাশের সকল শিশুকে তার অধিকার সম্পর্কে সচেতন করব। আমি তাকে জানাবো যে এটা কিন্তু তোমার অধিকার, এই অধিকারটা তুমি এইভাবে পেতে পারো, এই অধিকারটা না যদি তুমি পাও তাহলে তুমি এইখানে গিয়ে তোমার অধিকার সম্পর্কে বা অধিকার যে পাচ্ছ না সে সম্পর্কে তুমি জানাতে পারো। অর্থাৎ বড় একজন অভিভাবক হিসাবে আমার উচিত তোমাদেরকে সচেতন করা এবং তোমাদের পাশে থাকা। আর তোমাদের উচিত বেশি বেশি করে নিজেদের আগ্রহে তোমাদের অধিকার সম্পর্কে জানা। ঠিক আছে, এই ছিল হলো আমাদের আজকের পাঠের শেষ অধ্যায়, মানে আমাদের 10ম অধ্যায়ের শেষ পাঠ আমাদের আজকে শেষ হলো। এরপরে আমরা অনুশীলনী বিষয় নিয়ে আলোচনা করব। তবে এখানে কিছু বহু নির্বাচনী আছে যেটা আমরা চট করে আলোচনা করে ফেলতে পারি। দেখো, জাতিসংঘ শিশু অধিকার সনদে কয়টি ধারা রয়েছে? আমরা আগেই পড়েছি, এখানে গয়ের উত্তরটা সঠিক, 54টি ধারা রয়েছে। সেই ব্যক্তি স্বাধীন যার মনে কোনো ভয় থাকে না, এই কথাটির অর্থ কি? যে কাউকে ভয় পায় না, যে খুব বেশি সাহসী, যার জীবন নিশ্চিত ও নিরাপদ। স্বাধীন মানে এই না যে আমি কাউকে ভয় পাই না, যে খুব বেশি সাহসী সেই সবসময় স্বাধীন হবে এমন না। কে সব থেকে বেশি স্বাধীন? যার জীবন নিশ্চিত, যার কোনো দিক থেকে কারোর কাছ থেকে কোনো ভয় নেই, আর নিরাপদ। সে জানে যে আমার কারোর কাছ থেকে কোনো ভয় নেই, আমি সবার কাছ থেকে নিরাপদ, সেই আসলে প্রকৃত স্বাধীন। এটা আছে 3 নম্বরে। আর 3 নম্বরের সঠিক উত্তরটা লেখা আছে ক্ষয়, তাহলে 2 এর সঠিক উত্তর হবে খ। এমসিকিউ এর 1 নম্বরের উত্তরটা আসছে ক, 54, আর 2 এর সঠিক উত্তরটা আসছে খ, রোমান 3। ঠিক আছে, এরপরে কি বলেছে আরেকটা এমসিকিউ, এখানে একটা ছোট একটা অনুচ্ছেদ আছে, তাই পড়ি। মনোহরা রাস্তায় ফুল বিক্রি করে, তার গায়ে ছেঁড়া জামা, সে স্কুলে যায় না, তার ছোট বোনও স্কুলে যায় না, তাদের বাবা মা নেই, মা অন্যের বাসায় কাজ করে, তার রোজগারে সংসার চলে, এতে তারা পেট ভরে খেতে পায় না। দেখো, একটা বাচ্চার কথা বলছে যে নাকি স্কুলে যায় না, তার গায়ে ছেঁড়া জামা, সে কি করে? সে রাস্তায় রাস্তায় ঘুরে ফুল বিক্রি করে। আর তার যে ছোট বোন আছে সেও স্কুলে যায় না, সেও এরকম রাস্তায় রাস্তায় ঘুরছে, এদের বাবা নাই, এই 2 বোনের কোনো বাবা নাই।
মা আছে, মা অন্যের বাড়িতে কাজ করে এবং অল্প কিছু টাকা রোজগার করে। এই রোজগারে কিন্তু তাদের ভালোভাবে সংসার চলে না, অর্থাৎ তারা ভালোভাবে খেতেও পায় না। এখন 3 নম্বরের প্রশ্ন ছিল মনোহরার ক্ষেত্রে জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদের অধিকার পূর্ণ হয়েছে কোনটি? তা হচ্ছে অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি। মুক্তি কি পেয়েছে তারা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি? তারা কিন্তু অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পায়নি। মনোহরা নিজেই ফুল বিক্রি করছে, তার মা অল্প কিছু আয় করছে, যা দিয়ে তাদের সংসার চলছে না, এটাও আমরা নিতে পারি। 2 নম্বরে আছে অবকাশ যাপন ও খেলাধুলা। স্কুলেই তারা যেতে পারে না, তারা পেট ভরে খেতে পারে না, কিভাবে তারা অবকাশ যাপন করবে আর খেলাধুলা করবে? হ্যাঁ, এটাও তাদের পূর্ণ হচ্ছে। 3 নম্বরে আছে শিশু বেঁচে থাকা ও বড় হওয়া। বড় হওয়ার জন্য বা বেঁচে থাকার জন্য যে নিরাপত্তার দরকার, যে মৌলিক অধিকারগুলো পাওয়ার প্রয়োজন, সেগুলো কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে যে 3টা পয়েন্ট আছে, সেই 3টা পয়েন্ট প্রতিটাই প্রতিটা অধিকার থেকে তারা পূর্ণ হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে 3-এর উত্তরটা হবে ঘ নাম্বার। কি 1 2 3। ঠিক আছে, এটা হলো 3টা এমসিকিউ এর উত্তর আমি এখানে দিলাম। 4 নম্বরে আছে মনোহরা যে অধিকার পূর্ণ হয়েছে তা রক্ষা করার প্রধান দায়িত্ব কার? দায়িত্ব সমাজের নাকি পরিবারের নাকি রাষ্ট্রের নাকি প্রতিবেশী? এই যে মনোহরা যে তার সব অধিকারগুলো পাচ্ছে না, ও মা তো চেষ্টা করছে কিন্তু তার পক্ষে সম্ভব হচ্ছে না, সমাজ সেই দায়িত্ব নিচ্ছে না বা নিতে বাধ্য নয়। তাহলে কার এই অধিকারটা নেওয়া উচিত হলো, মানে এই অধিকার রক্ষা করার প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের। 4 নম্বরে আমাদের উত্তরটা আসবে খ, রাষ্ট্রের। ঠিক আছে, আজকে আমরা অনেক সময় ধরে তোমাদের সাথে আমি এখন ক্লাস করলাম। এর পরবর্তীতে তোমাদের জুম ক্লাসে দেখা হবে সরাসরি। তখন যদি কোনো কিছু নিয়ে তোমাদের এখানে বুঝতে অসুবিধা থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমার সাথে প্রশ্ন করে ক্লিয়ার হয়ে নেবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ